আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুবই সন্নিকটে। আপনারা জানেন ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তর তাদের এক নোটিশে জানিয়েছে 28শে জুলাই খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। তাই এই স্বল্প সময়ে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সাজিয়েছি ফাইনাল মডেল টেস্ট। নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এবং নিজের প্রস্তুতি যাচাই করার জন্য মডেল টেস্টের বিকল্প নেই। আমরা এই মডেল টেস্টে ইংরেজি এবং গণিত অংশটুকু ব্যাখ্যা সহ সমাধান করব ইনশাআল্লাহ। তাই আপনার প্রস্তুতি সম্পন্ন হবে তারই আশা করে আমরা আমাদের আজকের প্রথম মডেল টেস্টটি শুরু করছি। বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান কোনটি? বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান হলো শিল্পিত গদ্য সৃষ্টি। অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি? অগ্নি শব্দের প্রতিশব্দ হলো কিষাণু। আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি হলো ভাষা আন্দোলন। ছেলে কাঁদে, এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? এখানে ছেলে হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি। বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ হলো উদ্ধত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি রচিত হয় 1921 সালে। উন্মূলন শব্দের অর্থ কি? উন্মূলন শব্দের অর্থ হলো বিনাশ। বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বইয়ের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম বঙ্গভাষা ও সাহিত্য। যুক্তবর্ণটি বিশ্লেষণ করে বা যুক্তবর্ণটির বিশ্লেষিত রূপ কোনটি? যুক্তবর্ণটি বর্গীয় জ এবং নিয় এই দুটি শব্দযুগে গঠিত হয়েছে। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো নিরীক্ষণ, দন্তান্ন ঋষিকার রয় দীর্ঘিকার ক্ষিয় মধ্যাহ্ন। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থটি রচনা করেন আবুল হাসান। হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশের হাতে হাতে হলো এক পুনরাবৃত্ত দ্বিত্ব। কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন এটি হলো মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। ক্রোশ কোন ভাষা থেকে আগত শব্দ? ক্রোশ এটি হলো ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। কোনটি ক্রমবাচক শব্দ? এখানে ক্রমবাচক শব্দ হলো সপ্তম, এটি ক্রমবাচক শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে 1919 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। আদ্যোপান্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আদ্যোপান্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো আদ্য যোগ উপান্ত। বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। রজ্জুতে সপ্তজ্ঞান
বাগদাটির অর্থ কি? রজ্জুতে সর্পজ্ঞান। বাগদাটির অর্থ হলো বিভ্রম। কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ হলো খনার বচন। ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? ব্যঙ্গ রসাত্মক রচনা হলো ফোর্ড কনফারেন্স। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপ উপসর্গটি এখানে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস কোনটি? ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হলো ৮০-২০। ভিখু ও পাচি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? ভিখু ও পাচি চরিত্র দুটি পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায়। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আমাদের ইংরেজি অংশ। আর ইংরেজি অংশটুকু আমরা ব্যাখ্যা সহ সমাধান করব ইনশাআল্লাহ। What will be the correct preposition to complete the sentence? I am not bad dash tennis. এখানে শূন্যস্থানে বসবে at tennis। এখানে মনে রাখবেন কোনো বিষয়ে ভালো বা দক্ষ অর্থে এখানে গুড at ব্যবহৃত হয়, আবার কোনো বিষয়ে অদক্ষ বা খারাপ বোঝাতে ব্যাড at ব্যবহৃত হয়। অর্থাৎ সবচেয়ে ভালো বা খারাপ এগুলো বোঝাতে আমরা গুড at এবং ব্যাড at ব্যবহৃত হয়। Choose the appropriate alternative to complete the sentence. He had dash a dash for fever. এখানে শূন্যস্থানে বলবে severe attract। এখানে তীব্র অসুস্থতা কিংবা মারাত্মক আঘাত বোঝাতে severe শব্দটি ব্যবহৃত হয়। তাই বাক্যটির অর্থ হবে তার তীব্র জ্বর ও অসুস্থতা, তীব্র জ্বর ছিল বা তার অসুস্থতা ছিল। এখানে সেভির এটি তীব্র অর্থে ব্যবহৃত হয়েছে। বিল অফ ফেয়ার ইজ, বিল অফ ফেয়ার এটি দ্বারা বোঝানো হয় এ লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট। অর্থাৎ যে কোনো রেস্তোরাঁয় যেসব খাবারের অর্ডার করা যায় মূল্যসহ যে তালিকা থাকে সেটাকে বলা হয় বিল অফ ফেয়ার। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, এখানে কারেক্ট সেন্টেন্স হলো এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা। এখানে মনে রাখবেন আপাত দৃষ্টিতে অনেক কাছে মনে হচ্ছে যে ইন দুইবার ব্যবহৃত হচ্ছে, তাই একটি ভুল বাক্য। এখানে খেয়াল করুন এ নিউ ক্যাবিনেট একটি নতুন মন্ত্রী পরিষদ, হ্যাজ বিন শোন ইন অর্থ হচ্ছে শপথ নেওয়া বা শপথ নেওয়া, ইন ঢাকা ঢাকায়। অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে একটি নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ নিয়েছে। তাই এখানে শোন ইন এটি ব্যবহৃত হচ্ছে শপথ পাঠ করানো বোঝালে এটি ব্যবহৃত হয় শোন ইন। আর এখানে আমাদের মনে রাখবেন যে এখানে দুইটা ইন, একটি হচ্ছে কোন একটা ডাকার পূর্বে ইন একটা প্রিপোজিশন, আর শর্ন ইন হচ্ছে শপথ বাক্য পাঠ করানো। দ্য ভার্ব ফ্রম অফ দ্য ট্রমা ইজ, ট্রমা এর ভার্ব হচ্ছে ট্রমাটাইজ। এখানে মনে রাখবেন ট্রমা এটি হলো মানসিক আঘাত, এটার ভার্ব ফর্ম হলো traumatized. Which one has the identical singular and plural? অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটি ব্যবহৃত হয় ডজন বোঝাতে। Which one may be used instead of continue? কন্টিনিউ এটি বোঝাতে কন্টিনিউ
এটি হচ্ছে সমতা বা একই বোঝাতে এখানে ক্যারি অন, যার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, অর্থাৎ কন্টিনিউ চালিয়ে যাওয়া, এবং ক্যারি অন এটি অর্থ চালিয়ে যাওয়া। এ ভেরি লার্জ বিল্ডিং in which aircraft are kept in called, এটিকে বলা হয় হ্যাঙ্গার। মূলত হ্যাঙ্গার হলো এয়ারক্রাফট রাখার বড় বিল্ডিং। রাহিম went to dash hospital as a patient, এখানে শূন্যস্থানে বসবে। এখানে মূলত কোনো নো আর্টিকেল নিডেড, এখানে কোনো শূন্যস্থান বসবে না। সাধারণত কোনো জায়গা যে উদ্দেশ্যের জন্য সে উদ্দেশ্য যদি ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। উই আর ব্লেসড ড্যাশ 3 লাভলি গ্র্যান্ডচিলড্রেন, এখানে শূন্যস্থানে বসবে, উইথ বসবে। সাধারণত ব্লেসড উইথ অর্থ হচ্ছে সৌভাগ্যবান বা আশীর্বাদ পুষ্ট হওয়া, তাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্লেসড উইথ বসবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাডভাইস ইন দ্য প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল ফর্ম হলো রোফ। সাধারণত রোফ এর প্লুরাল ফর্ম রোফ এস যোগ হয়, অর্থাৎ রোফের প্লুরাল ফর্ম বিইএস যুক্ত করতে হয় না। অন্যদিকে আমাদের যদি বলি ওয়াইফ, সেলফ, ওলফ শব্দগুলোতে আমরা যদি প্লুরাল করি তাহলে প্লুরাল ফর্ম হবে ওয়াইভস, WIVES, এবং সেলফস যদি আমরা এটাকে প্লুরাল করি তাহলে হবে SHELBES, এবং ওলফ এটিকেও যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে হবে WOLBES, অর্থাৎ সবগুলো শেষে BES যুক্ত হবে। একমাত্র রোফ এটির সাথে BES যুক্ত হবে না, শুধু প্লুরাল করলে S যুক্ত হবে। The idioms a pieces of cake means a pieces of cake, এটি ইডিয়মসটির অর্থ হচ্ছে যা খুবই সহজ বা যা সহজেই করা যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে a thing that is very easy to do। The word plebiscite is related to plebiscite, যার অর্থ হচ্ছে এখানে গণভোট, তাই এটি রিলেটেড সম্পর্কিত হচ্ছে পলিটিক্সের সাথে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন, এখানে কারেক্ট সঠিক বানান বা স্পেলিং হলো সারভেইল্যান্স, যার অর্থ হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তির উপর কড়া নজর রাখা বা পাহারা। এটির সঠিক স্পেলিং হচ্ছে SURBEILLANCE। Choose the comparative form of Kamal is as strong as Salam, এটি কম্পারেটিভ ফর্ম হবে A Salam is not stronger than Kamal। এখানে মনে রাখবেন সাধারণত এস এরপর যদি অ্যাডজেক্টিভ এরপর যদি আবার এস যুক্ত হয় তাহলে পজিটিভ ডিগ্রি এর বাক্যটিতে আমাদের কম্পারেটিভ করতে হবে দেন ব্যবহৃত হয়, তাহলে এখানে আমাদের দেন ব্যবহৃত হয়েছে, তাই এটি হচ্ছে সঠিক বাক্য। Choose the correct active form of what cannot be cured must be endured, এটির অ্যাক্টিভ ফর্ম হবে we must endure what
উই ক্যান নট কেয়ার। এখানে মনে রাখবেন সাধারণত সেন্টেন্সের যে ক্রিয়া বা কর্তা যদি এখানে দেওয়া না থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ক্রিয়া মানে সাবজেক্ট দেওয়া না থাকে, আমাদের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের সুবিধাজনক কর্তা যেরকম সামওয়ান, সামবডি, পিপল, উই, ম্যান কিংবা দ্য অথরিটি এরকম সাবজেক্ট আমাদেরকে ধরে নিতে হবে। এখানে বাক্যটির অর্থ হচ্ছে যা নিরাময় করা যায় না তা অবশ্যই সহ্য করতে হবে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। এখানে আমরা উইকে আমরা একটি সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছি। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করলে হবে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। এখানে মনে রাখবেন যদি লেট আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তার পরিবর্তে উই শুড দিয়ে বাক্য শুরু করতে হবে এবং তারপরে বাকি অংশ বসবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল। কমফোর্টেবল কমফোর্টেবল এর অর্থ হচ্ছে আরামদায়ক বা স্বস্তিকর। আর কমফোর্টেবল এর নাউন হচ্ছে কমফর্ট। কমফর্ট যার অর্থ হচ্ছে স্বস্তি বা আরাম। ট্রান্সলেশন ইনটু ইংলিশ। যারে দেখতে নারী তার চলন বাঁকা এর ইংরেজি ট্রান্সলেশন হলো ফল্ট আর থিং ওয়ার লাভ ইজ থিন। আমরা যেটিকে ব্যাখ্যা করি, এখানে ফল্টস আর থিং ওয়ার লাভ ইজ থিন, যা এখানে মূলত যারে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যখন ভালোবাসা কমে যায় থিন, তখন মানুষের দোষগুলো বেশি চোখে পড়ে, মানে দোষ বেশি পরিমাণে বা গণ অর্থে এখানে থিঙ্ক বা দৃশ্যমান। এখানে মনে রাখবেন এই থিঙ্ক হচ্ছে আমাদের ব্যবহৃত হয়েছে যা দৃশ্যমান বা বেশি চোখে দোষগুলো বেশি চোখে পড়ে সেই অর্থে ব্যবহৃত হয়েছে। ট্রান্সলেশন ইনটু ইংলিশ। তুমি কি জানো সে কোথায় থাকে? এটির ইংরেজি সঠিক ট্রান্সলেশন হলো ডু ইউ নো হোয়ার হি লিভস। এখানে মনে রাখবেন একটি বাক্যের মাঝে অন্য একটি প্রশ্ন যদি অন্তর্নিহিত থাকে সেই প্রশ্নকে আমরা এমব্রয়ডারি কোশ্চেন বলি। এমব্রয়ডারি কোশ্চেনের গঠন হলো প্রথমেই কোশ্চেন ওয়ার্ড বা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, এরপরে সাবজেক্ট, এরপর ভার্ব এবং দ্বিতীয় ক্ষেত্রে সেন্টেন্সটি অর্থাৎ বাক্য অংশ থাকবে। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের ডু ইউ নো where he lives. What is the adjective form of loud? Loud এর adjective form হলো laudable। এখানে লাউড এটা হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে প্রশংসা কিংবা গুণকীর্তন করা। আর লাউড শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লাউডেবল, মানে প্রশংসার যোগ্য। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পপুলারিটি? পপুলারিটি এর ভার্ব ফর্ম হলো পপুলারাইজ। এখানে মনে রাখবেন পিপল এটি অর্থ হচ্ছে জনগণ, এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। পপুলারিটি অর্থ হচ্ছে জনপ্রিয়তা, এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো পপুলার। আর যার আরেকটি হচ্ছে আমাদের পপুলারাইজ যার অর্থ হচ্ছে জনপ্রিয় করা। নাউন অফ ফর্ম অফ ব্লাইন্ড। ব্লাইন্ড এর নাউন ফর্ম হলো ব্লাইন্ডনেস। ব্লাইন্ড
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে অন্ধ। আর ব্লাইন্ড, যার নাউন ফর্ম হচ্ছে ব্লাইন্ডনেস বা অন্ধত্ব। টাইম ফ্লাইস ভেরি ফাস্ট, এটি যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স রূপান্তর করি তাহলে সঠিক উত্তর হবে হাউ ফাস্ট টাইম ফ্লাইস। এটিকে অর্থাৎ আমরা জানি যে সাধারণত যে সেন্টেন্সে মনের সুখ, দুঃখ কিংবা বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথম হবে হাউ, এরপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর আমাদের বাকি অংশটুকু বসবে। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। হোয়াট ইজ দ্য author of for whom the bell tolls? এটির লেখক হলেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে তার বিখ্যাত কিছু রচনা আছে, সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমটি হচ্ছে ফর হোম দ্য বেল টোলস, এরপর আছে আমাদের এ ফেয়ারওয়েল টু আর্মস, এরপর আছে আমাদের দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ রচনা। এরপর গণিতের অংশ শুরু হচ্ছে। আমাদের গণিতের অংশটুকু আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। নিচের কোন সংখ্যাটি দুইটি মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না? অঙ্কটি সমাধান করার জন্য আমাদের সবচেয়ে বেটার অপশন হচ্ছে আমরা যদি অপশনগুলোকে অ্যানালাইসিস করি। দেখুন, অপশনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে আমাদের 7, এই 7 হচ্ছে আমাদের কত, 5 এবং 2, এটি যোগ করলে 7 হয়। তাহলে এই দুইটি কি আমাদের মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা। যদি 19কে আমরা দেখি তাহলে 19 কত, 17, এর সাথে আমাদের 2 যোগ, তাহলে এই দুইটি আমাদের কি মৌলিক সংখ্যা। যদি আমরা 31, তাহলে 31কে আমরা লিখতে পারি কত, 29 মৌলিক সংখ্যা প্লাস 2, এই দুইটি আমাদের মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 31। একমাত্র 23 যা দুইটি মৌলিক সংখ্যাকে যোগ করলে হয় না। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটু ব্যাখ্যামূলক চলে যাব। আমরা এখানে ধরে নিলাম যে আমাদের যে দেওয়া আছে এখানে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম, যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু, আমরা একটু এখানে ধরে নেই যে দৈর্ঘ্য ধরে নিলাম। আমরা দৈর্ঘ্য দিলাম কত, আমরা দৈর্ঘ্য ধরে নিলাম যে আমাদের 100, আর প্রস্থ ধরলাম 1, প্রস্থ হচ্ছে 1। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল হবে কত, আমাদের 100 গুণ 1, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কত, 100। এখন দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায় তাহলে কত হবে, যে 5% বৃদ্ধি পেলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত, এখন 105। আমাদের প্রস্থ কত ছিল, 1, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল কত আমাদের, এটা আমাদের ক্ষেত্রফল ধরে নিলাম। ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত, 105। তাহলে দেখেন 100, এটা আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়নি তখন, আর যখন দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে তখন ক্ষেত্রফল 105। তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, 105 থেকে 100 মাইনাস করে দেন, তাহলে কত হলো আমাদের, শুধু 5%। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক, 5%। একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, হেলানো তলের উচ্চতা কত? খেয়াল করুন, যেহেতু একটা কোণকের কথা বলা হয়েছে, আমরা যদি এটিকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তার মানে আমাদের একটা সমকোণী ত্রিভুজের মতো চিন্তা করে যদি আমরা করি, খেয়াল করুন সমকোণী ত্রিভুজে কি কি দেওয়া আছে, দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, আমাদের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। বলছে হেলানো তলের ক্ষেত্রফল, হেলানো তলটি কত, তার মানে আমাদের অতিভুজটি কত বের করতে বলা হয়েছে। আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি, দেখি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তাহলে আমাদের অতিভুজ, তাহলে অতিভুজটা আমরা বের করতে বলছে, তো আমরা অতিভুজটা বের করব বা হেলানো তল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমাদের কি লম্ব স্কয়ার। এখানে লম্ব কত বা উচ্চতা হচ্ছে আমাদের 12, তো আমরা ডিগ্রি মান বসাই দিই 12 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস 5 স্কয়ার, যেহেতু আমাদের ভূমি স্কয়ার তাহলে 5 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 144 আর হচ্ছে আমাদের 25, তার মানে কত হচ্ছে 169। এটা অতিভুজ স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে কত হলো আমাদের 13। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 13, অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর। 4টি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে 1, 1 সমস্ত 4-এর 1, 1 সমস্ত 2-এর 1 ও 1 সমস্ত 4-এর 3 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? তার মানে আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। খেয়াল করুন, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাই আমাদের প্রথম কাজ আছে এখানে হচ্ছে, দেখুন মিশ্র ভগ্নাংশ আছে, তাই প্রথম কাজ আপনাকে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে এখানে কত, যে আমাদের দেওয়া আছে 1, তাহলে একটা হলো 1 একই থাকবে। এরপর দেওয়া আছে আমাদের 1 সমস্ত 4-এর 1, তাহলে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে গুণ করতে 4 একে 4, 1 যোগ করলে 5, তাহলে 5/4। এরপর আমাদের 2 একে 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে 3/2। এরপর হচ্ছে আমাদের 4 একে 4 আর 1 যোগ করলে কত আমাদের 7, তাহলে 7/4। এটা হলো আমাদের ভগ্নাংশগুলো। এখন এই ভগ্নাংশগুলোর আমরা লসাগু নির্ণয় করব। আমরা ভগ্নাংশ নির্ণয়ের একটি সূত্র মনে রাখবো, যে যদি ভগ্নাংশ বা ভগ্নাংশের লসাগু বা ভগ্নাংশের লসাগু নির্ণয়ের যে সূত্রটি, এটি হলো ভগ্নাংশের লসাগু ইকুয়াল টু হচ্ছে আমাদের লবগুলোর লসাগু। লবগুলোর লসাগু আমরা নিচে লিখে দিই, লবগুলোর লসাগু, এবং আমাদের নিচে হবে হরগুলোর লসাগু, হরগুলোর গসাগু। জাস্ট এই সূত্র যদি মনে রাখেন, যে কোনো ভগ্নাংশের আপনি কি বের করতে পারবেন, লসাগু বের করতে পারবেন। লবগুলোর লসাগু পরে আর নিচে হচ্ছে হরগুলোর গসাগু। এখন আমাদের খেয়াল করুন, এখানে আমাদের লবগুলোর লসাগু কত, লবগুলোর লসাগু কত আমাদের 5, 3, 7, তার মানে 3টে 5 গুণ 3 গুণ 7, যেহেতু সবগুলি গুণ দিতে হবে, সবগুলি আলাদা বা ভিন্ন জাতীয়। আর হরগুলোর গসাগু খেয়াল করুন, 2, 4, 4, এর গসাগু কত আমাদের 1, তার মানে এখানে আমরা যদি গুণ করি তাহলে কত 3 5 15, 15 গুণ 7, তার মানে 105। 105 কি সেকেন্ড, 105 সেকেন্ড। এটা যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে, 1 মিনিট 45 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর 1 মিনিট 45 সেকেন্ড কোনটি, দেখুন আমাদের অপশন সি হলো 1 মিনিট 45 সেকেন্ড, এটি হলো সঠিক উত্তর। 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? খেয়াল করুন, আমরা এখানে প্রথমেই ধরে নেই, ধরি 12 এর x% ধরলাম, 12 এর x% কত হবে, 18 হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের কত, 12 এর x, এখানে আমাদের এর আছে, তাহলে এর x% মানে কত 100 ইকুয়াল টু 18। তাহলে আমাদের এখানে গুণ করলে 12x বাই হচ্ছে আমাদের 100 হলো, যদি আমরা 8 গুণ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কত হবে, সো এখানে 18 তো না, 18, তাহলে আমাদের কত হবে 12x ইকুয়াল টু 1800 দিয়ে দিলাম, গুণ করে দিলাম আর গুণ করে দিলাম। তাহলে আমরা যদি x রেখে দেই তাহলে 1800 ভাগ হচ্ছে 12, 1800 ভাগ যদি আমরা 12 দেই তাহলে কত হবে আমাদের 150। তাহলে 150 হলো সঠিক উত্তর, অপশন বি হলো সঠিক উত্তর। 1/4 minus 1/6 plus 1/9 minus 2/27, that is
অসীম পদের সমষ্টি কত? দাঁতের অসীম পদের সমষ্টি। এখানে খেয়াল করুন, আমরা যদি এটাকে ব্যাখ্যা করি, এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের প্রথম পদকে আমরা কি করি? এ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে প্রথম পদ এ ইকাল টু কত? দেওয়া আছে এ ইকাল টু হচ্ছে 1/4 হচ্ছে আমাদের প্রথম পদ। আমাদের সাধারণ অনুপাত এখানে কত? এখানে সাধারণ অনুপাত আর ইকাল টু হচ্ছে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার মানে 1/6 মাইনাস 1/6 এটা ভাগ করতে হবে কত দিয়ে? 1/4। প্রথম পদ হচ্ছে 1/4। এটিকে আমাদের ভাগ করলে এখানে আসবে কত? আমাদের 2/3। এখানে আমাদের মাইনাস 2/3 আসবে। 2/3 এটা বলে আমরা আর। তাহলে এ এবং আর পাইলাম। আমরা অসমিতক সমষ্টি বের করব। আমরা জানি যে অসমিতক সমষ্টির সূত্র হচ্ছে এ মাইনাস 1 মাইনাস আর। এটি হলো অসমিতক সমষ্টির সূত্র। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই দেই, মানগুলো বসালে হবে কত? এর মান দেওয়া আছে আমাদের কত? 1/4 আর 1 থাকবে 1। এরপর দেখেন আমাদের এখানে কত? মাইনাস। তাহলে এই মাইনাসে মাইনাস আমাদের এখানে প্লাস হয়ে যাবে কত? আমাদের 2/3। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত হবে এখানে আমাদের? দেখুন, তাহলে আমাদের এখানে 2/3 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? এখানে আমাদের লসাগু হবে নিচে। আমরা এখানে উপরে 1/4, নিচে লসাগু হচ্ছে আমাদের 3। তাহলে 3 একে 3 আর 2 যোগ 5। তাহলে আমাদের 1/4 ভাগ আমাদের হচ্ছে 5/3। এটাকে আমরা এখন উল্টাই দেব, অর্থাৎ এখানে গুণ দিয়ে উল্টাই দেব। 1/4 গুণ আমাদের চেঞ্জ হয়ে যাবে, 3টা উপরে আর 5টা আমাদের কোথায়? নিচে চলে আসবে। তাহলে কত? 20, 3/20। এটি হলো আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন 3/20 আমাদের বি হলো সঠিক উত্তর। যদি log a/b প্লাস log b/a ইকাল টু log a প্লাস b হয় তবে কোনটি সঠিক? এখানে সঠিক হলো, খেয়াল করুন, আমরা যে একটু ব্যাখ্যায় যাই, আমরা এটিকে ব্যাখ্যাকে লিখতে পারি এইভাবে। মূলত আমরা এখানে লিখতে পারি, এখানে লেখা যায় যে আমাদের কি দেওয়া আছে? যে দেওয়া আছে log কি a/b দেওয়া আছে, a/b দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে, সরি, আরেকটা আছে প্লাস log কত আমাদের? b/a সমান সমান আমাদের কত লেখা যায়? log a প্লাস b। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে log a/b বা b/a ইকাল টু log a প্লাস b। তাহলে এখান থেকে আমরা জানি যে এটা কত? তাহলে আমাদের দেখুন, আমাদের এটা বাদ। তাহলে আমাদের log 1 ইকাল টু log a প্লাস b। তাহলে a প্লাস b ইকাল টু কত? 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে a প্লাস b ইকাল টু 1। তার মানে অপশন এ হলো সঠিক উত্তর। 20 টাকায় 12টি আমরা কিনে 2 টাকা করে যদি বিক্রয় করা হয় তাহলে কত লাভ হবে? খেয়াল করুন, এখানে আমাদের শতকরা লাভ, যেহেতু 12টি বিক্রয় মূল্য কত টাকা? যে একটা 2 টাকা করে, তাহলে 12টির মূল্য কত হবে? 24 টাকা। 12 টাকা আমরা এখানে একটু করে দেখে নিই যে আমাদের 12টির বিক্রয় মূল্য, 12টি আমরা কিনে 20 টাকায় 12টি কিনে 2 টাকা করে বিক্রয় করা হয়েছে, প্রতিটা 2 টাকা করে। তাহলে 12টা বিক্রয় মূল্য কত? 12 × 2 মানে 24 টাকা বিক্রয় করা হয়েছে, আর 20 টাকা কিনা, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভটা কত? যে আমরা শতকরা লাভটা বের করব। তাহলে লাভ ইকাল টু, সঠিক বা সহজ যে সূত্র সেটা আমরা মনে রাখবো, যে আমাদের বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, আর ক্রয় মূল্য কত? 20 টাকা। আর নিচে থাকবে আমাদের ক্রয় মূল্য কত? আমাদের 20 টাকা ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে এটা আমাদের শতকরায় মানগুলো বের হয়ে যাবে। আপনারা মনে রাখবেন যে শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100%।
জাস্ট এখন যদি আমরা কাটাকাটি যদি করি তাহলে আমাদের অঙ্কটি মান বের হয়ে আসবে কত পার্সেন্ট। আমাদের এখানে কাটতে পারি আর ডিরেক্টলি উত্তর আসবে আমাদের 20%। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হলো সঠিক উত্তর। 5 into 3 to the power n minus 27 into 3 to the power n minus 2 by 3n minus 3 to the power n minus 1 এর মান কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা সহজেই দেখুন এটিকে আমরা লিখতে পারি। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 3 to the power n minus 27 3 to the power n minus 2 আর আমাদের নিচে হচ্ছে 3n minus 3 to the power n minus 1। এখানে আমরা এখন লিখতে পারি যে আমাদের লেখা যায় এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি জায়গা, আচ্ছা এরপর আমাদের লিখতে পারি এখানে 5 কত আছে 5 into 3 to the power n minus 27। এখানে আমরা ইনটু দিতে পারি। ইনটু হচ্ছে আমাদের কত দেখেন 3n 3 to the power n বাই কত 3 স্কয়ার। যেহেতু আমাদের এখানে কি আছে 3 to the n minus 2, তাহলে 3 to the power n এটা n বাই হচ্ছে 3 স্কয়ার, এটা আমরা লিখতে পারি এটা একসাথে। আর আমাদের নিচে কত আছে? আমাদের নিচে আছে 3 to the power n মাইনাস, এখানেও সেম, এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 3 to the power n বাই হচ্ছে 3 1 দেওয়া কথা না দেওয়া একই কথা, তাহলে এটি আমরা লিখতে পারি। এখন দেখুন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা এখানে লিখতে পারি 3n, এটাকে আমরা এই 3nটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 3n যদি কমন নেই কথা আমাদের 5 মাইনাস আমাদের 27 বাই হচ্ছে 9 আর আমাদের নিচে থাকতেছে কত? এখান থেকে আমরা 3n কমন নিতে পারি। যদি 3n কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 1 বাই 3 থাকবে। এখন আমাদের 3n কাটা দিতে পারেন, তাহলে এখানে আপনার কত থাকতেছে? যেটুকু থাকবে সেটুকু শুধু আপনি লসাগু করলেই হবে। দেখেন আমরা যদি লসাগু করি তাহলে কত আমাদের লসাগু হচ্ছে এখানে 9 হচ্ছে লসাগু, তাহলে 9 তাহলে 5 নং 45 মাইনাস 27 আর আমাদের নিচে কত হচ্ছে? নিচে লসাগু হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1 তাহলে আমাদের এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে উপরে থাকতেছে 18, নিচে হচ্ছে 9, এখানে হচ্ছে 2/3। এখন এটাকে আমরা উল্টিয়ে দিব, তাহলে আমাদের 18/9 ইন্টু আমাদের 3/2, তাহলে কাটে 9 দুগুণে 18, 9 3 তিরিকে 9, তাহলে 2/3 হলো। সরি এখানে আমাদের কত হচ্ছে তাহলে 9 দুগুণে 18, সরি এখানে 9 দুগুণে 18, তাহলে এখানে 9 আর এখানে 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে 3 তিরিকে 9, তাহলে হচ্ছে আমাদের 3 হচ্ছে আনসার। সরি 3 হচ্ছে আনসার, সঠিক উত্তর হচ্ছে 3। আমাদের অপশনগুলো ডি হচ্ছে সঠিক উত্তর। কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরের সুদে আসলে 3 গুণ হবে? খেয়াল করুন এখানে আমাদের যদি আমরা মনে করি আসল 100 টাকা, আমরা একটু বিস্তারিত অঙ্ক, এটা আমরা এই অঙ্কটাকে সুপার শর্টকাট নিয়মে করতে পারি, কিন্তু এটা আপনাদেরকে আমরা বিস্তারিত করাটাই মনে হয় শ্রেষ্ঠ হবে, কারণ এই টাইপের পরীক্ষা প্রশ্ন মাঝে মাঝেই আসে। আপনি একটু খেয়াল করুন, আমরা এখানে প্রথমে আমরা ধরে নেই আসল, ধরি আসল ধরলাম আমরা 100 টাকা। তাহলে আমাদের বলছে 20 বছর পর সুদ আসলে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে 20 বছর পর, আমরা পুরোটা লিখছি না, 20 বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে, তার মানে 100 দ্বিগুণ কত? 200। আচ্ছা তাহলে এখানে সুদ কত? এখানে তো সুদে আসলে 200 টাকা, আসল 100 টাকা, তাহলে সুদ কত? তাহলে আমাদের সুদ হচ্ছে 200 থেকে 100 মাইনাস, তার মানে 100 আমাদের কি? 100 হচ্ছে আমাদের সুদ। তাহলে খেয়াল করুন, তাহলে আমাদের শর্ত মতে কি বলছে? যে প্রশ্ন বলছে যে সুদে আসলে 3 গুণ হবে। কত টাকা সুদ আসলে 3 গুণ হবে? তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি শর্ত মতে যে 100 ইকুয়াল টু 100 গুণ 20 গুণ হচ্ছে আমাদের আর, তাহলে আর কত? r/100, কত পার্সেন্ট? r/100। তাহলে এখান থেকে আমরা যদি আরটাকে রেখে দেই সব কেটে, যে আমাদের 100 100 কাটা যাবে, তাহলে আমাদের কত থাকবে এখানে
20 আর 20 আর, তার মানে 100 ইকুয়াল টু হচ্ছে আমাদের 20 আর। যদি আপনি আর রেখে দেন তাহলে আমাদের 5 20 ভাগ হবে, তাহলে আমাদের কত হবে? 5% হবে সঠিক উত্তর। তাহলে 5% সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন 5%। তাহলে আমাদের কত সময় বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা হার বের করলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে শুরু করি। যেহেতু 5% পেলাম, তাহলে আমাদের বের করতে হবে কি আমাদের সময় কত বছর। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে সূত্র, আমাদের জাতীয় সূত্র I ইকুয়াল টু PNR, সেটা দিয়ে বের করতে পারি কত সময় লাগবে। তাহলে আমরা জানি কত, যে I ইকুয়াল টু PNR। এখান থেকে আমরা n বের করব। যদি আমরা মানগুলো বসাই দেই, তাহলে আমরা দেখেন যে কত কত, যে যেগুলো আমরা লিখে দিই যে 200 সমান সমান কত, 200 সমান সমান 100 গুণ হচ্ছে আমাদের, সরি এটা আমাদের a ইকুয়াল টু, কিন্তু না a ইকুয়াল টু p, সরি i ইকুয়াল টু হবে। হ্যাঁ, তাহলে আমাদের কত, i ইকুয়াল টু pn, তাহলে i হচ্ছে 200 ইকুয়াল টু 100 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, n টা বের করব। আর হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে 5%, 5 মানে কত, 5/100, দিয়ে আমরা 5/100 দিয়ে দিলাম। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, এখানে কত হবে, যে আমরা ডিরেক্টলি এই 100 কাটতে পারবো। তাহলে 5n ইকাল টু 200, ডিরেক্টলি আমরা 5n ইকাল টু 200 দিয়ে দিলাম। নেক্সট 100 কাটা যাবে। তাহলে আমাদের এখানে n ইকাল টু কত হবে, যে 45 200, তার মানে 5 দিয়ে কাটলে 40, তাহলে n হচ্ছে আমাদের 40 বছর। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি হলো সঠিক উত্তর। 3% চিনি যুক্ত 50 লিটারের মিশ্রণে কতটুকু পানি বাষ্প করলে মিশ্রণে 5% চিনি হবে। খেয়াল করুন, আমরা কতটুকু পানি বাষ্প করলে, তাহলে আমরা এখানে চিনি আছে কতটুকু, 50 লিটারের ভিতরে কত পার্সেন্ট, 3%। তাহলে আমরা এখান থেকে বের করে নিই যে 50%-এর 3% কত, 50%-এর 3%, 50-এর 3%, 50 কেজি এর 3%টা কত হবে, যে 50 কেজি এর 3%, যেহেতু 50 কেজি মোট আছে সেখানে 3%, তাহলে 3 মানে কত, যে আমাদের 50 এর কত, আমাদের 3/100। তাহলে আমাদের কত হচ্ছে এখানে, আমাদের কাটলে 2, তাহলে 3/2 মানে হচ্ছে আমাদের 1.5। তাহলে 1.5 হলো আমাদের কি চিনি, 1.5 চিনি আছে। আর পানি তাহলে কতটুকু আছে, তাহলে এখানে আমাদের পানি আছে, খেয়াল করুন আমাদের পানি আছে মোট 50 থেকে 1.5 মাইনাস করে দেন, তাহলে আমাদের 48.5, এটা হলো আমাদের কি পানি আছে। আমরা মনে করলাম যে x পরিমাণ পানি বাষ্প করতে হবে, মনে করলাম যে x পরিমাণ পানি কি করব, আমরা বাষ্প করব। তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে ডিরেক্টলি লিখতে পারি, যেটা বের করব, যে 1.5 বাই হচ্ছে আমাদের 48.5, এখান থেকে আমরা মাইনাস x, কারণ x পরিমাণ পানি বাষ্প করব, ইকাল টু আমাদের হচ্ছে 5% পানি থাকতে হবে, এবং কত আমাদের 100 থেকে 95% আমাদের এখানে বের হবে। তাহলে আমরা জাস্ট এইটুকু মনে রাখবো অঙ্কের জন্য। এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করি। আমাদের অনুপাতের অঙ্ক খুবই সহজ, এখানে আমি কঠিন কিছু চিন্তাই করতেছি না, বা কঠিন আপনাদের কাছে মনে হলে অবশ্যই বলবেন। সহজ করে বা সহজ করার ট্রাই করবো, এটা অনেকভাবে করা যায়, ঐকিক নিয়মের মতো করে করা যায়। দেখেন, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, আমরা 5 দিয়ে 19 কাটতে পারি কত, 1/19, 1/9, 19 গুণ 5 95। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.5 বাই 48.5 মাইনাস এক্স ইকাল টু 1/19। আচ্ছা, এখন আমরা যদি এখানে আর গুণন করে দেই, তাহলে আর গুণন করে দিলে কত হবে আমাদের, যে 48.5 মাইনাস এক্স ইকাল টু 1.5 ইন্টু 19, যদি আমরা গুণ দেই তাহলে কত হবে, 28.5 মেবি, 28.5। এখান থেকে যদি আমরা এই এক্সটাকে রেখে দেই, খেয়াল করেন, তাহলে এক্সটাকে রেখে দিলে আমাদের যে এক্স ইকাল টু, আমরা মাইনাসের জন্য এদিকে রাখতেছি, যে এক্স ইকাল টু কত আমাদের 48.5 মাইনাস 28.5, এখান থেকে মাইনাস করলে হবে আমাদের কত, 28 থেকে 22, তাহলে আমাদের 20 থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের যে 20 লিটার পানি আপনাকে কি করতে হবে, বাষ্প করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আপনার ডি। এরপর হচ্ছে আমাদের 15 ভাগ একটি সরল অঙ্ক। আশা করছি এটি করা কোনো প্রয়োজন নেই, আপনারা পারবেন। এটি সঠিক উত্তর বলে দিচ্ছি,
এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 225। এটি হলো সঠিক উত্তর। এটি আপনারা করে অবশ্যই জানাবেন কমেন্টে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, তাহলে ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? খুবই ইজি ঐকিক নিয়মের অঙ্ক। যেহেতু ভিডিওটি অনেক বড় হচ্ছে ভিডিওটি, তাই এটাকে আমরা সমাধান করছি না, আপনারা ঐকিক নিয়মে করে নেবেন যে 15 জন ছাত্রী চলে 30 দিন, একজন ছাত্রীর কত, 20 জন ছাত্রীর কত। এটি সঠিক উত্তর হবে 22 সমস্ত 1 2 এর 1 দিন। x + 2y = 7, 2x - 3y = 0 হলে x এবং y এর মান কত? খেয়াল করুন, এটাকে চাইলে আমরা অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করতে পারি, যেহেতু x এবং y এর মান বের করতে বলছে। আমরা এখানে সাধারণত যে x + 2y = 7, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এরপর হচ্ছে আমাদের 2x - 3y = 0, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখান থেকে প্রথমে চাইবো যে কোনো একটা চলকে ব্যানিশ করব। এখানে আমরা যদি y কে ব্যানিশ করতে চাই, তাহলে y এর সংখ্যা সমান হতে হবে। খেয়াল করুন, তাহলে এখানে y এর সংখ্যা কত, 2y, এখানে হচ্ছে 3y। তাহলে যদি সংখ্যা যদি সমান হয়, মানে এখানে 5টা y মনে করেন, এখানে 5টা y, তাহলে প্লাস মাইনাস আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে আমাদের সমান করার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ y এর সংখ্যা সমান করার জন্য আমরা কি করতে পারি, 1 নংকে যদি আমরা মনে করেন 3 দিয়ে গুণ দেই, এবং এর সাথে যদি আমরা 2 নংকে মনে করেন যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে দেখেন কি হয়, গুণ করে আমরা যোগ করব, 1 নং প্লাস 2 নং যোগ করব, 1 + 2 নং যোগ করব। তাহলে দেখেন আমরা আগে গুণ দেই, 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ দেন, তাহলে কত হয় আমাদের 3x প্লাস 3 × 6 6y = 3 × 7 21। 2 নংকে আমরা কত দিয়ে গুণ দেব, 2 দিয়ে গুণ দেব, তাহলে কত হয় আমাদের 3 × 6 6x, এরপর মাইনাস 3 × 6 6y = 0। তাহলে এখানে আমরা যদি এখন যোগ করি, যোগ করলে আমাদের এটা কাটা যাবে, এখানে 3 থেকে কত 9, 3x আর হচ্ছে 6x 9x, আর এখানে আমাদের 3 × 7 21। তাহলে আমরা যদি এখানে x কে রেখে দেই, x + 2y = 7 এবং 2x - 3y = 0 হলে x y এর মান নির্ণয় করো। খেয়াল করুন, আমরা এই টাইপের অঙ্কগুলো সহজেই আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি। আর অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের সবচেয়ে সহজ একটি নিয়ম, x প্লাস এখানে 2y = দেওয়া আছে 7, এটিকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর আমাদের দেওয়া আছে 2x - 3y = 0, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে, প্রথমে থেকে যে কোনো একটি চলকে ব্যানিশ করে ফেলবেন, মানে আমরা y কে ব্যানিশ করবো না, তো x কে ব্যানিশ করব। বাট ব্যানিশ করার জন্য আপনাদের সংখ্যা সমান হওয়া লাগবে। এখানে দেখেন 2y আছে, এখানে কত 3y আছে, তার মানে এখানে যদি 3y থাকতো, এখানে 3y থাকতো, তাহলে আমাদের প্লাসে মাইনাসে কাটা যেত। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে সংখ্যায় সমান করা। আপনি যাকেই ব্যানিশ করেন সংখ্যায় সমান করতে হবে। তাহলে আমরা এখানে দেখেন কিভাবে সমান হবে, যদি আমরা 1 নং এর সাথে বা 1 নং সমীকরণের সাথে যদি আমরা 1 নং সমীকরণ যদি আমরা মনে করেন 3 দিয়ে গুণ দিলাম, এবং আমরা 2 নং সমীকরণকে আমরা গুণ দিলাম হচ্ছে 2 দিয়ে, তাহলে দেখেন 3 দিয়ে গুণে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6 হবে। এটিকে গুণ করে আমরা কি করব, 1 নং আর 2 নং যোগ করব, একসাথেই করে দেব, তাই আমরা একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি প্রথমটাকে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ দেই, তাহলে কত হয় আমাদের 3x প্লাস 3 দুগুণে 6 6y মাইনাস 3 × 7 21। আবার এটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিলে কত, 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6 6y = 0। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে যোগ করলে এটা কাটা যাবে, এখানে হচ্ছে আমাদের 7x = 21। যদি আমরা x রেখে দেই, তাহলে 21/7, তার মানে x = হচ্ছে 3। এখন x এর মানকে আমরা যে কোনো একটা সমীকরণে, মানে 1 অথবা 2 একটা বসালেই হবে। যেহেতু আমাদের 1 নং এ বসাই যে আমাদের x এর মানটা, তাহলে আমরা y মানটা পেয়ে যাব। 1 নং সমীকরণ কত, খেয়াল করুন যে x এর মান পাচ্ছি 3। তাহলে আমরা এখানে যদি মান বসাই দিই, তাহলে x, তার মানে 3 প্লাস আমাদের কত 2y = 7, হ্যাঁ 7। তাহলে আমরা এখানে 2y রেখে দিলাম, তাহলে 7 থেকে এটা মাইনাস হয়ে গেল 3, তাহলে 2y = কত 4,
ওয়াই যদি রেখা দেন যা ভাগ হবে তাহলে কত, 2 দুগুণে 4, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 2 আর এক্স এর মান 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে আমাদের 3 এবং 2 হলো সঠিক উত্তর। কোন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত হবে? আমরা এটি উত্তর বলে দিচ্ছি, 125% হবে। আমাদের সহজ একটি সূত্র আয় করা আছে, সেটা আমরা এর পরবর্তীতে এই অঙ্কগুলো আবার দেখব আমরা। তাই আজকে ভিডিওটা বেশি লেন্দি হওয়ার জন্য অঙ্কগুলো আমরা আর এখন বাকি অঙ্কগুলোর উত্তর বলে দেব, এখন আপাতত আর ব্যাখ্যা করছি না। 2x² প্লাস 300 বা 350 ইকাল টু 12x প্লাস 340 ইকাল টু x এর মান কত? এখানে ইজি আমরা x এর মান বের করতে পারবো। এখানে x এর মান হবে 1 অথবা x এর মান হবে 5, 1 অথবা 5। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটি কি বলে? একটিকে অপরটির বলে হচ্ছে সম্পূরক কোণ বলে, সম্পূরক কোণ। আর কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত? ওই বৃত্তের পরিধিস্থ কোণ হবে 60 ডিগ্রি, কারণ 120কে 2 দিয়ে ভাগ দিলে যা হবে তাই হবে সঠিক উত্তর। এরপর আমাদের এটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে এটি সঠিক উত্তর হবে আমাদের √2x + 5 √2x² মাইনাস √2x + 25, এটি হবে সঠিক উত্তর। আপনারা এগুলো করে নেবেন, না করলে অবশ্যই আমরা করে দেব আগামী ক্লাসে ইনশাআল্লাহ, বা বিগত এই নিয়মগুলো করে দেব আমরা। 70 নম্বর হচ্ছে আমাদের x + 2^1/3 + 2^2/3 = 0 হলে x³ + 6 এর মান কত? এর মান হবে আমাদের কত, এটা ক্যালকুলেশন করতে মান আসবে হচ্ছে আমাদের 6x বা 6 সেন্টিমিটার আসবে, 6x আসবে আনসারটার। এরপর হচ্ছে একটি সমকোণ ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 2 সেন্টিমিটার ছোট হলে অতিভুজ অপেক্ষা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হবে এখানে আমাদের, এটা আমাদের ক্লাস 9 এর একটি অঙ্ক, একদমই ইজি। এটির উত্তর হবে আমাদের কত, 10 সেন্টিমিটার। হ্যাঁ, 10 সেন্টিমিটার উত্তর হবে। এরপর আমাদের x y মান বের করতে হবে বলেছে, আমাদের জাস্ট ইজি একটা বীজগণিতের সূত্র, আমরা a b সূত্র দিয়ে করতে পারি। এটি সঠিক উত্তর হবে আমাদের 20, a b দিয়ে করলে আনসারটি চলে আসবে। এরপর আমাদের আছে b + b ইনভার্স 1 = 2 হলে 2b - b² - b + = 1। খুবই সহজ একটি অঙ্ক। এখানে আপনারা আগে হচ্ছে আমাদের মানটা বের করে নেবেন ইজিলি, যে আমাদের b² + 1 এর মানটা বের করে নেবেন, তাহলে মানটা চলে আসবে খুব দ্রুত। এটির সঠিক উত্তর হবে 2। এরপরে আমাদের 74 নম্বর অঙ্কটি হচ্ছে যে 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাত গড় হচ্ছে 0.55 সেন্টিমিটার। ওই মাসের মোট বৃষ্টিপাত কত হবে? ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ হবে আমাদের 15.55। এরপর হচ্ছে আমাদের লগ ভিত্তিক একটি অঙ্ক, এটি সঠিক উত্তর হলো আমাদের 3/2। আমরা এটা অবশ্যই সামনে করব ইনশাআল্লাহ। আমাদের গণিতগুলো বাকি, অর্থাৎ শেষে কয়টা আমরা সমাধান করলাম না, যেহেতু ভিডিও খুব বড় হচ্ছে এই জন্য আমরা এইগুলো রেখে দিলাম। আমরা পরবর্তীতে অবশ্যই করে দেবো আপনাকে, বা ম্যাথগুলোর জন্য অবশ্যই আমাদের তো আলাদা ক্লাস থাকবেই। এখন আমরা দেখব সাধারণ জ্ঞানের অংশটুকু। সম্প্রতি বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে কোন দেশ থেকে? সম্প্রতি বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে নেপাল থেকে। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা কোথায় স্থাপিত হবে? বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপিত হবে মুন্সিগঞ্জে। আধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? আধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র এটি তৈরি করে যুক্তরাষ্ট্র। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। অল ফর ইওর ডিপ্লোমেসি এর সাথে সংশ্লিষ্ট কে? এই কোন দেশের সাথে সংশ্লিষ্ট? এটি হলো চীনের সাথে সংশ্লিষ্ট।
ক্রিস্টিয়ান বার্গো প্রাসাদে কোন দেশের সংসদ অবস্থিত? এখানে ডেনমার্কের সংসদ অবস্থিত। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত সালে? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। দুয়েল চত্বর স্থাপত্যের স্থপতি কে? দুয়েল চত্বর স্থাপত্যের স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে 41 নং অনুচ্ছেদ দ্বারা। বাংলাদেশের সরকার কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? 2030। জিম্বাবুয়ে নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম হচ্ছে জিম্বাবুয়ে গোল্ড। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হলো টেম্পল ট্রি। প্রাচীনকালে বাণিজ্য ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত শেষ হয়েছে চীনে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। এআই এর সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? এআই এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সবগুলো। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হলো ওমানে। ওয়ারেন হেস্টিং কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন? দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন 1772 সালে। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সেতারা বেগম। বাংলাদেশের বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন এখানে হাসিনা বেগম, তিনি উদ্বোধন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটি অবস্থিত সেগুনবাগিচায়। পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা হলো 0 ডিগ্রি কেলভিন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো